আমরা আজকে ইংরেজি ভাষার প্রথম লেসন শুরু করতে যাচ্ছি। তো এখানে সবার আগে মনে রাখতে হবে ইংরেজি একটি ভাষা। আমরা যেরকম বাংলা ভাষা বলি, ইংরেজিও ঠিক সেরকম একটি ভাষা, যেটা অনেক দেশের মাতৃভাষা। আমাদের বাংলার মতো তারা ইংরেজি প্রতিদিন ব্যবহার করে থাকে। তো আমরা যেভাবে বাংলা শিখেছি, আমরা যদি আরেকটা ভাষা শিখতে যাই সেভাবে আমাদের ইংরেজিও শিখতে হবে। তো এখানে মুখস্থ করে কখনো ইংরেজি শেখা যায় না। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের ইংরেজি কি হয় সেই শব্দগুলোকে প্রতিদিন নিয়ম করে শিখতে হবে। তো আয়ত্ত করার জন্য, ইংরেজি ভাষা আয়ত্ত করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে কথা বলতে শিখতে হবে। যেরকম আমরা ছোটোকাল থেকে একটা দুইটা ওয়ার্ড দিয়ে, একটা দুইটা শব্দ দিয়ে বাংলা ভাষা শিখতে শিখেছি। ক্রমান্বয়ে বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন লোকজনের কথাবার্তা শুনে আমরা আরও শব্দভাণ্ডার আমাদের শব্দভাণ্ডার তৈরি করেছি এবং সেটা দিয়ে আমরা কথা বলতে শিখেছি। তা আমরা আস্তে আস্তে শিখেছি। যখন আমরা ভাষা শিখেছি তখন কিন্তু আমাদের লিখতেও শিখতে হয়নি, পড়তেও শিখতে হয়নি, শুনে শুনেই আমরা শিখেছি। এই জন্যই ইংরেজি ভাষা শিখতে হলে ভুল হোক যেভাবেই হোক তোমাকে কথোপকথন শুরু করতে হবে। তোমার কেউ যদি থাকে যে ইংরেজি বলতে পারে, তার সাথে ভুলই বলো, কিন্তু কথা শুরু করতে হবে। এভাবে আস্তে আস্তে ভুল বলতে বলতে শুদ্ধ বলতে পারবে। তো তোমাদের লেখা বা পড়ার আগে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ইংরেজি ভাষার উচ্চারণটাকে শিখতে হবে, ভালো করে সুষ্ঠুভাবে উচ্চারণ শিখতে হবে। তো দৈনন্দিন আমরা যেসব কাজগুলো করে থাকি তাদের যে প্রয়োজনীয় বাংলাগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই বাংলাগুলোর ইংরেজি শব্দ শিখতে হবে। তো তোমরা কিছু ইংরেজি শব্দ নিয়ে সেই বাংলা ভাষাগুলোকেও শিখতে পারো। তারপরে নিয়মিতভাবে যে ভাষাটা শিখলা, যদি যে শব্দটা শিখলা, যার অর্থটা শিখলা, সেটার বানান শিখতে হবে, তার শ্রুতিলিপি শিখতে হবে। ধীরে ধীরে ইংরেজি শেখার জন্য সমস্ত সাধারণ বাক্য গঠন প্রণালী আস্তে আস্তে শিখতে হবে। বাক্য গঠন প্রণালী আমরা পড়ব কেমনে করতে হয়, তার সেই বাক্যগুলো করতে হবে। তোমরা একটা শব্দ শিখলে সেই শব্দ দিয়েই আকার ইঙ্গিতে যখন কথা বলবো একজনের সাথে, আকার ইঙ্গিতে কথাগুলো বলতে পারবা। ওই একটা শব্দ দিয়ে হয়তো তোমরা অনেক কিছুই বোঝাতে পারবা, যেরকম আমরা ছোটোকালে বুঝেছি। তো আমাদের যেটা করতে হবে এখন সেটা হচ্ছে আমাদের ইংরেজি ভাষাকে শিখতে হলে ইংরেজি শব্দ শিখতে হবে। তারপর সেই শব্দ কথোপকথন ব্যবহার করে আমাদের বাক্য গঠন করা শিখতে হবে। যেরকম বাংলায় বাক্য গঠন করছি, ছোটোকালে হয়তো দেখেছো একটা ছোটো ছেলে মা মা করে, আস্তে আস্তে মা ভাত দাও বা মা ক্ষুধা লেগেছে বা এরকম অনেক ছোটো ছোটো শব্দ দিয়ে আস্তে আস্তে তার ভাষার পরিপূর্ণতা নিয়ে আসে। একটা সময় শেষে সে পুরোপুরি বাংলা ভাষা বলতে পারে। সেরকম ইংরেজিতেও তোমাদেরকে সেভাবেই শিখতে হবে। তো যেসব ইংরেজি বাক্যগুলো তোমরা তৈরি করবা, নিজেদের জানা ইংরেজি সব শব্দ ব্যবহার করে অভ্যাস করতে হবে প্রতিদিন। তোমরা যদি কারোর সাথে কথা বলতে পারো অথবা যদি চাও তাহলে নিজেরাই কথা বলা শুরু করতে পারো বা ট্রান্সলেশন বা রূপান্তর শুরু করতে পারো। তো আমরা এখানে যেটা শিখতে এসেছি সেটা হচ্ছে ইংরেজি গ্রামার। তো এখানে ধরেই নেওয়া হচ্ছে তুমি ইংরেজি কথা বলতে পারো এবং শব্দ অনেক জানো বা সেগুলো বাক্য গ্রহণ করতে পারো। তো ইংরেজি গ্রামার বাংলা গ্রামারের মতো ইংরেজি গ্রামারটা একটা ইংরেজি ভাষাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তার নিয়ম কানুন কি, কিভাবে করতে হয়, কোন শব্দ কোন জায়গায় বসবে, কার আগে শব্দ বসবে, কার পিছনে শব্দ বসবে, এই বিভিন্ন জিনিসগুলোকে আমরা ইংরেজি ভাষার মধ্যে ইংরেজি গ্রামার দিয়ে শিখব। তো ইংরেজি গ্রামারের সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে গ্রামার অর্থ হচ্ছে ব্যাকরণ। তো গ্রামারের যে ব্যাকরণগুলো আছে, বাংলাতে যেটাকে ব্যাকরণ বলে ইংরেজি তাকে গ্রামার বলে। একটা শব্দ কিন্তু শিখে গেল। তো যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। এটা হচ্ছে ব্যাকরণের সংজ্ঞা। মানে যে জিনিসটা শিখলে তুমি একটা ভাষাকে শুদ্ধরূপে লিখতে এবং পড়তে পারবা তাকে ব্যাকরণ বলে। এখানে কিন্তু বলে নাই শুদ্ধভাবে বলতে পারবা, বলার সাথে ব্যাকরণের কোনো সম্পর্ক নয়। ব্যাকরণ তখন শিখতে হয় যখন তুমি শুদ্ধভাবে লিখতে এবং পড়তে যাও। তো ভাষার সঠিক নিয়ম কানুন আলোচনা করা গ্রামারের উদ্দেশ্য। তো ভাষায় কী কী নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো আলোচনা করা হয়েছে গ্রামারের উদ্দেশ্য। শুধু ইংরেজি গ্রামার নয়, বাংলা গ্রামারের উদ্দেশ্য একই।
তো এইখান থেকে আমরা আবার দেখি তাহলে ইংরেজি গ্রামার কাকে বলে। ইংরেজি গ্রামার হচ্ছে যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। তো এখানে দেখো লিখতে পড়তে এবং বলতে পারা যায়। লিখতে পারা যায়, আমরা অন্য একটা রং নিয়ে নেই, অন্য একটা রং নিয়ে নিলাম। লিখতে তার মানে তুমি যে এই বই পাঠ করলে ইংরেজি গ্রামার শিখলে তুমি ইংরেজি ভাষাকে শুদ্ধরূপে লিখতে পারবা, পড়তে পারবা শুদ্ধরূপে এবং বলতেও পারবা শুদ্ধরূপে। তো শুদ্ধরূপে বলার মানে হচ্ছে তুমি সব কিছুকে খুবই শুদ্ধ ভাষায় বলতে পারবে। তো বলা মানে শুদ্ধ বলা আর বলা এক জিনিস না। যেরকম আমরা কথা যখন বলি আর যখন লিখি সেটা কিন্তু দুই ধরনের হয়। আমরা কথা বলার সময় অনেক আমাদের আচার আচরণ, ভাব ভঙ্গি, চোখের ইশারা, হাতের ইশারা, মুখের এক্সপ্রেশন এগুলো নিয়ে আমরা কথা বলি। সুতরাং যেখানে লিখতে আমার 5টা ওয়ার্ড লাগে সেখানে আমরা একটা ওয়ার্ড দিয়ে হয়তো আমরা বলতে পারি। তো এই জন্য শুদ্ধভাবে যদি বলতে চাও কোনো জায়গায় তাহলে তখন ইংরেজি গ্রামারটাকে প্রাধান্য দিতে হবে। তো বলার জন্য ইংরেজি গ্রামারের প্রয়োজন নাই, তুমি শব্দ বা বাক্য দিয়ে যদি তোমার মনের ভাব প্রকাশ করতে পারে তাহলে বলা হয়ে যাবে। তো তাহলে আমরা কি বুঝলাম, যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে এবং বলতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে, তাকে ইংলিশ গ্রামার বলে। তো আমাদের ইংরেজি গ্রামারের নিয়ম কানুন 5 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে অর্থোগ্রাফি। অর্থোগ্রাফি মানে হচ্ছে বর্ণ শুদ্ধিকরণ। মানে আমরা বর্ণ যদি বুঝতে চাও, বর্ণটা হচ্ছে আমরা যেরকম ক খ গ ঘ বা স্বর স্বর লিখে থাকি সেটাকে বর্ণ বলে। তো ইংরেজিতেও বর্ণ আছে, আমরা আসবো। বর্ণ শুদ্ধিকরণ বা বর্ণ হয়তো তোমরা এখনই জানো বর্ণ কি। তো অর্থোগ্রাফি মানে হচ্ছে অর্থোগ্রাফি হিসাবে বর্ণ শুদ্ধিকরণ। আরেকটা ভাগ আছে এটিমোলজি। এটিমোলজি হচ্ছে শব্দতত্ত্ব বা শব্দরূপ বা ধাতু প্রকরণ বা শব্দতত্ত্ব, একটা শব্দ কিভাবে গঠিত হয় সেই বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হবে তাহলে সেটাকে হবে এটিমোলজি। আর যেখানে বর্ণ নিয়ে আলোচনা করা হবে সেটা হবে অর্থোগ্রাফি। তারপর আছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য গঠন বা পদ বিন্যাস প্রকরণ। মানে এই অংশটুকুতে, এই ভাগে আমরা ইংরেজি যেটা শিখব কিভাবে আমরা শব্দ বাক্য গঠন করতে হয়, বাক্য গঠনের নিয়মাবলী কি, কোনটা সঠিক বাক্য কোনটা ভুল বাক্য, সেটা আমরা এই ভাগে শিখব। আরেকটা ভাগ আছে পাংচুয়েশন। পাংচুয়েশন হচ্ছে বিরাম চিহ্ন প্রকরণ। বিরাম চিহ্ন মানে হচ্ছে আমরা যেরকম বাংলা লিখতে গেলে দাড়ি, কমা, সেমিকলন ব্যবহার করি, ইংরেজি ভাষাতেও সেরকম দাড়ির পরিবর্তে আছে ফুল স্টপ, সেমিকলন আছে, কমা আছে বা বিস্ময় আবেগসূচক চিহ্ন আছে, সেগুলোকে আমরা বলি পাংচুয়েশন। এখন পাংচুয়েশন কখন কিভাবে ব্যবহার করব সেটা বলছি। যেমন পাংচুয়েশন ফুল স্টপ, কমা, সেমিকলন, আর আছে আমাদের বিস্ময় সূচক শূন্য, এরকম চিহ্ন নিয়ে যে অধ্যায়ে আমরা আলোচনা করব তাকে বলে পাংচুয়েশন। সেই বিভাগটাকে বলা হবে পাংচুয়েশন বা বিরাম চিহ্ন প্রকরণ। তারপর আছে প্রসোডি। প্রসোডি হচ্ছে ছন্দ প্রকরণ। ছন্দ প্রকরণ মানে হচ্ছে আমরা শব্দটাকে খুব সুন্দরভাবে সাজায় লিখতে পারি। কেমনে? আমরা সিনট্যাক্স দিয়ে বাক্য গঠন করতে পারি, কিন্তু সেটা হয়তো ছন্দময় নাও হতে পারে, সেটা হয়তো সাদামাটা একটা বাক্য হয়ে যেতে পারে। আর প্রসোডিতে যেটা হচ্ছে যে একটা শব্দকে সুন্দরভাবে উপস্থাপন কেমনে করতে হয় সেটা আমরা ছন্দ প্রকরণ, এই ভাগে আমরা সেটাকে শিখব। তো এই ছিল আমাদের গ্রামারের 5টা নিয়ম কানুনের ভাগ। সেটা হচ্ছে অর্থোগ্রাফি, যেটা হচ্ছে বর্ণ শুদ্ধিকরণ, এটিমোলজি শব্দতত্ত্ব বা শব্দরূপ বা ধাতু প্রকরণ, সিনট্যাক্স বাক্য গঠন বা পদবিন্যাস বা পাংচুয়েশন বিরাম চিহ্ন প্রকরণ, প্রসোডি যেখানে ছন্দ প্রকরণ। তো এখন আমাদের অর্থোগ্রাফিতে যেটা হচ্ছে বর্ণ, ইংরেজি যেটাকে বলে লেটার। সো এই বর্ণটা আমাদের কি কি আছে সেটা জানতে হবে। আমরা যেরকম বাংলা ভাষায় বর্ণ আছে যেরকম
সেরকম ইংরেজিতে বর্ণ আছে। তো সংজ্ঞা যদি আমরা বলি, ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য কতগুলি চিহ্ন বা সংকেতের প্রয়োজন। চিহ্ন তো অবশ্যই, চিহ্ন বা সংকেত এই জন্য বলা হইতেছে যে আমরা যেটা লিখি, যেমন আমরা যদি লিখি একটা চিহ্ন, এটা একটা চিহ্নর মতো, আমরা বিভিন্ন জায়গায় যেরকম আঁকি ঝুঁকি করি সেরকম চিহ্নের মতো, এটা একটা চিহ্ন যেটাকে আমরা একটা নাম দিয়েছি, যেটা বলে এ। তো এই জন্য ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য কতগুলি চিহ্ন বা সংকেতের প্রয়োজন। সাংকেতিক এই চিহ্নগুলির এক একটিকে লেটার বা বর্ণ বলে। তো এরকম যেরকম সাংকেতিক চিহ্ন আছে, সেই চিহ্নগুলোকে এক একটাকে বর্ণ বলে। যেরকম আমাদের স্বর অ একটা বর্ণ, ক একটা বর্ণ, সেরকম এ এখানে একটা বর্ণ, বি একটা বর্ণ হবে, বি একটা বর্ণ, সি একটা বর্ণ। তো এগুলোকে আমরা এক একটাকে বর্ণ বলি। তো এখন আমরা জানি ইংরেজি ভাষাতে মোট 26টি বর্ণ আছে। মোট 26টি বর্ণ আছে। এদের সমষ্টিকে ইংরেজিতে আলফাবেট বলে। তো আমরা যেরকম বলি বর্ণমালা বাংলায় বলি, সেখানে এই 26টা বর্ণমালাতে হচ্ছে কি আমাদের স্বর স্বরয় রস্বই দীর্ঘই থেকে শুরু করে ক খ গ যতগুলো বর্ণ আছে সবগুলোকে আমরা বর্ণমালা বলি। বর্ণমালাকে ইংরেজিতে বলা হয় আলফাবেট। তো এদের 26টি এই সাংকেতিক চিহ্নগুলোকে আলফাবেট হিসেবে নেওয়া হয়। তো এই বর্ণসমূহে আবার দুই ভাগে উপস্থাপন করা হয়, বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার যেটাকে ইংরেজিতে বলে, ও ছোট হাতের অক্ষর বা স্মল লেটার যেটাকে বলে। তো আমরা ক্যাপিটাল লেটার যেটা হচ্ছে, তোমরা অলরেডি হয়তো জানো, এ বি সি ডি এইরকম সাংকেতিক চিহ্নগুলোকে ক্যাপিটাল লেটার বলে। আবার স্মল লেটার হচ্ছে এই একেই আবার অন্যভাবে রূপান্তর করা হয়, এটাও এ, এটাও এ, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে স্মল লেটার। তো স্মল লেটার আমাদের দরকার হচ্ছে, কারণ ক্যাপিটাল লেটারে সবসময় আমরা একটা পূর্ণ সেন্টেন্সকে লিখতে পারি না, লিখলে ভালো দেখাবে না, তার জন্য এগুলোকে ছোট করে নিয়ে আসা হচ্ছে। ছোট এই জন্য যেটা আমরা কোনো একটা সেন্টেন্স লিখলে বা বাক্য লিখলে দেখতে সুন্দর লাগবে এবং পড়তেও সহজ হবে। তো এই জন্যই ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুই ভাগে ভাগ করা হয়েছে। তো এখন আমাদের যেরকম বাংলা ভাষাতে কোনো কিছু লিখতে হলে আমরা লিখি, যেমন লিখেছি ইংরেজি, এখানে হচ্ছে রস্বই উনেশ্বর রয় একার বর্গের জয় রস্বইকার। কিন্তু ইংরেজি ভাষাতে তোমার এরকম একার ইকার লেখা হয় না। তো এর পরিবর্তে এগুলোকে আমরা কি বলি, আমরা বলি ভাওয়েল বা স্বরবর্ণ, যেরকম স্বরে অ স্বরে আর রস্বই দীর্ঘ, এগুলোকে আমাদের ভাষায় হচ্ছে স্বরবর্ণ। ইংরেজিতে 26টি যে বর্ণমালা আছে তার মধ্যে 5টা বর্ণমালাকে ভাওয়েল বলে, যে ভাওয়েলগুলো দিয়ে আমাদের আকার ইকার রস্বইকার দীর্ঘ ইকার এগুলোকে আমরা এই জিনিসগুলোর পরিবর্তে ব্যবহার হয়, পাশাপাশি বসে এগুলো ওইভাবে উচ্চারিত হয়। তো সেই 5টা বর্ণ হলো কি, এ ই আই ও ইউ। এই 5টা বর্ণ নিয়ে আমাদের ইংরেজিতে স্বরবর্ণ বা ভাওয়েল, স্বরবর্ণ ইংরেজিতে বলে ভাওয়েল, ও বাকি 21টিকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলে। এই 5টা বাদ দেওয়ার যে আর বাকি যে 21টা আছে তাদেরকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলে থাকে। তো আমরা দেখব এখন শব্দ। তো আমরা এখন দেখব শব্দ। আমরা একটা লেটার দেখলাম বা বর্ণ দেখলাম। শব্দতে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো ওয়ার্ড। শব্দের ইংরেজি হচ্ছে ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। এখন আমরা শব্দ বলতে কি বুঝি? শব্দ বলতে বুঝি যে আমরা যেটা আমাদের মুখ থেকে উচ্চারণ করি সেই শব্দ থেকে একটা অর্থপূর্ণ জিনিস ব্যক্ত হয়, তাকে শব্দ বলে। তো শব্দ যখন লিখব আমরা, তো এখানে লিখতে হবে 2 বা ততোধিক লেটার পাশাপাশি বসিয়ে কোনো অর্থ প্রকাশ করিলে তাকে ওয়ার্ড বলে। তো 2 বা ততোধিক, তার মানে একটা শব্দ হতে হলে তোমাকে কমপক্ষে 2টা লেটার লাগবে, পাশাপাশি বসাইতে হবে এবং বসিয়ে কোনো অর্থ প্রকাশ করতে হবে, তাকে অবশ্যই অর্থ প্রকাশ করতে হবে। যদি অর্থ প্রকাশ না হয়,
অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড, যদি অর্থ প্রকাশ না হয় তাহলে সেটা শব্দ না। যেমন ধরো আমি লিখলাম এক্স ওয়াই, এর মানে কিচ্ছু না, এর কোনো অর্থ নাই। তার মানে যদিও দুইটা লেটার পাশাপাশি লিখছি কিন্তু এটা কোনো অর্থ প্রকাশ করতেছে না বিধায় এটা কোনো শব্দ না, এটা কোনো ওয়ার্ড না। তার মানে দুই বা ততোধিক ওয়ার্ড লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাহলে শুধু ওয়ার্ড বা শব্দ তৈরি হবে। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট, গুড। স্টুডেন্ট মানে জানো ছাত্র, গুড মানে হচ্ছে ভালো। তো এগুলো দেখো দুই বা ততোধিক, দুইয়ের অধিক, 1 2 3 4 5 6 7, 7টা লেটার পাশাপাশি বসে একটা শব্দ গঠন করছে। তো এই শব্দ গঠন করতে হলে তাকে কি করতে হচ্ছে? STUDENT, স্টুডেন্ট লিখতে হচ্ছে। তো এখানে আমরা যদি বাংলায় লিখতাম তাহলে স্টুডেন্ট কেমন লিখতাম? মধ্যাহ্ন স, স্টুডেন্ট, হসন্ত দিয়ে ট লিখতে পারি বা একসাথে লিখতে পারি, স্টুডেন্ট লিখতাম। তার মানে ST, দেখো এটা আমাদের ব্যঞ্জন বর্ণ, তার সাথে একটা হ্রস্ব উকার গেছে, দেখো স্টু, ST-তে স্টু, আর হ্রস্ব উকারের জন্য এই একটা ভাওয়েল, ভাওয়েল হলো। তারপরে ডেন, ড দেখো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বাংলাতে, তার সাথে একার আছে, এর জন্য এ আরেকটা ভাওয়েল, এই একারের জন্য ই বসছে। তো স্টুডেন্ট, এনটি হচ্ছে বাংলায় ব্যঞ্জন বর্ণ, এখানেও দেখো এন আর টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো এইভাবে কনসোনেন্ট এবং ভাওয়েল পাশাপাশি বসে একটা শব্দ তৈরি করবে এবং একার হ্রস্ব উকার একার ওইকারের জায়গায় ভাওয়েলগুলো বসে। তো গুড, গুড মানে হচ্ছে ভালো, এখানেও একাধিক শব্দ লেটার বসে একটা শব্দ তৈরি হয়েছে। তো এখন আমরা দেখব সিলেবল। সিলেবল বা শব্দাংশ। শব্দাংশ মানে হচ্ছে একটা ওয়ার্ডের, আমরা যখন একটা শব্দ তৈরি করি সেই শব্দর আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আছে, মানে একটা ওয়ার্ডেরও আবার অংশ আছে, বিভিন্ন ধরনের অংশ আছে, সেটাকে শব্দাংশ বলে বা সিলেবল বলে, সিলেবল বলে। যে তো এটা সংজ্ঞা হচ্ছে কোনো ওয়ার্ডের যে অংশটুকু একেবারে উচ্চারিত হয় তাকে সিলেবল বলে, একেবারে। যেমন কোনো একটা ওয়ার্ড যদি তুমি একসাথে উচ্চারণ করে ফেলতে পারো সেটা একটা শব্দের অংশ। তো শব্দের অংশ যেমন ধরো টিচার, টিচার তুমি কিন্তু মুখের মধ্যে থেকে একবার উচ্চারণ করতে পারছো, টিচার, তুমি উচ্চারণ করতেছো টি, তারপর উচ্চারণ করতেছো চার, টি চার, দুইবার উচ্চারণ হচ্ছে টিচার। তার মানে এই টিচার একটা পুরো শব্দ, এটা তোমাকে মুখের মধ্যে যখন উচ্চারণ করতে যাচ্ছে তখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তোমার অজান্তেই ভাগ হয়ে যাচ্ছে, টিচার, টিচার, টিচার। ব্রাদার, 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 ব্রাদার। দেখো তুমি যখন কথা বলতে যাচ্ছ তার মাঝখান থেকে একটা ভেঙে যাচ্ছে, তুমি একসাথে পারতেছ না, ব্রা, ব্রা যেরকম একসাথে, ব্রাদার, ব্রাদার, তোমার কণ্ঠটা একটু উপর নিচ হচ্ছে বা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে পরের অংশটুকু করার জন্য। তো এই অংশটুকু যেরকম এই অংশটুকু উচ্চারণ করতে ব্রাদার, এটা আমাদের শব্দ উচ্চারণ করার জন্য, উচ্চারণ শেখার জন্য খুবই জরুরি। ব্রাদার, ব্রাদার, দুইটা অংশ, দুইটা অংশ শব্দাংশ আমরা পেয়ে গেছি, একটা শব্দের মধ্যে দুইটা অংশ পেয়ে যাচ্ছি। তো আমরা দেখি সিলেবল আবার, সিলেবল আবার চার প্রকার। যেমন মনোসিলেবল, মনোসিলেবল হচ্ছে যে সকল ওয়ার্ড একবারে উচ্চারিত হয়, মানে একটি মাত্র শব্দাংশ থাকে তাকেই মনোসিলেবল। যেমন বয়, বয়, দেখো তুমি একবারে উচ্চারণ করতে, বয়, ম্যান, কি, তোমার আবার একটা ভাগ আসতেছে না ওয়ার্ডের মধ্যে। তো এইসব যেসব শব্দগুলো পাওয়া যায় সেই শব্দগুলোকে বলে মনোসিলেবল, মানে একটা অংশ থাকে, একটা অংশেই সে উচ্চারিত হইতে পারে, একবারে উচ্চারিত, মনোসিলেবল। তারপরে ডাইসিলেবল, ডাইসিলেবল হচ্ছে যে সকল ওয়ার্ডের দুইটি অংশ থাকে তাকে ডাইসিলেবল। ডাই মানে হচ্ছে দুই, তো সিলেবল মানে হচ্ছে শব্দাংশ, তার মানে ডাইসিলেবল মানে হচ্ছে দুইটা শব্দাংশ, দুইটা শব্দাংশ। ব্রাদার, টিচার, এটার ব্রাদার, টিচার, 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 দুইটা অংশ, তার মানে এটা দুইটা অংশ আছে দেখে এটা ডাইসিলেবল। তারপর হচ্ছে ট্রাইসিলেবল, ট্রাইসিলেবল হচ্ছে ট্রাই মানে হচ্ছে তিন, মনে রাখবো ট্রাই, ট্রাই মানে হচ্ছে তিন, TRI মানে হচ্ছে তিন, ট্রাইসিলেবল। এটা অংশ থেকে বোঝা যাচ্ছে এটা শব্দাংশ হচ্ছে তিনটা। তার মানে যে সকল ওয়ার্ডে
তিনটি অংশ থাকে তাকে ট্রাইসিলেবল বলে। যেমন কনজামশন, কনজামশন যখন তুমি উচ্চারণ করতে তখন দেখবে তিনবার বাড়ি খায় এটা। কনজামশন, 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 তুমি একটু উচ্চারণ করতে গেলেই বুঝতে পারবে তিনটা অংশে বাড়ি খাচ্ছে। কনজামশন, কনজামশন। এডুকেশন, 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 তিনটা অংশে ভাগ করা যায় দেখে এটাকে ট্রাইসিলেবল বলে। আর চতুর্থ যেটা হচ্ছে পলিসিলেবল। পলিসিলেবল হচ্ছে মানে এক অংশ, দুই অংশ, তিন অংশ না, তিনের অধিক যে অংশ আছে তাদেরকে পলিসিলেবল। যে সকল ওয়ার্ড তিনটির অধিক অংশ থাকে তাকে, এটা এখানে ভুল লেখা হচ্ছে, এটা হবে পলিসিলেবল বলে। তো এটা হচ্ছে পলিসিলেবল, তার মানে তিনটার বেশি অংশ। যেমন এক্সামিনেশন, দেখো তুমি যখন কথা বলো এক্সামিনেশন, 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 তার মানে চারটা অংশ আছে, মানে এটা হচ্ছে পলিসিলেবল। স্যাটিসফ্যাকশন, 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 তো এটা হচ্ছে পলিসিলেবল। তো এইরকম চারটা সিলেবল আছে, এক একটা মানে চার ধরনের সিলেবল পাওয়া যায় একটা শব্দে: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। তো এই ছিল আমাদের আজকের গ্রামার। ধন্যবাদ। তোমরা আশা করি প্রথম লেসনটা এনজয় করতে পারছো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর নিচে আমাদেরকে কমেন্ট করতে পারো, আমরা অবশ্যই তোমাদের কোশ্চেনের আনসার করব। থ্যাংক ইউ।